তোমরা যারা ক্লাস করছো মন দিয়ে ক্লাসটা করো। আজকে আমি 2 নম্বর সেট মেলাবো, পরের দিন 3 নম্বর সেট মেলাবো, ঠিক আছে? 2 নম্বর সেটটা করার আগে তোমরা নিজেরা আশা করি আগে চেষ্টা করেছো, তারপরে ক্লাসে এসছো। যদি চেষ্টা না করে থাকো, আগে নিজেরা যা পারো চেষ্টা করো। প্রশ্নবিচিত্রার 2 নম্বর সেট আজকে মেলাচ্ছি, পরের দিন প্রশ্নবিচিত্রার 3 নম্বর সেট হবে। পরের ক্লাসে আসার আগে 3 নম্বর সেট বাড়িতে আগে প্র্যাকটিস করবে, তারপর ক্লাসে আসবে। তোমরা করেছো সেট সবাই? আচ্ছা, 2 নম্বর সেট আজকে মেলাবো। দেখো প্রথমে রয়েছে আমাদের সিন। ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভ ডার্ক প্লুটো। তাহলে কি থেকে এটা রয়েছে? হ্যাঁ, দ্য স্টোরি অফ প্রজারপাইন, ঠিক আছে? প্লুটো অন্ধকার রাজত্বে বাস করত, তার কোনো মানে তার সাথে কেউ থাকতে চাইতো না, কারণ সে মৃতদের রাজ্যে থাকতো। আমরা টেক্সটটা ভালো করে পড়েছিলাম। আচ্ছা, তোমরা সিনটা দেবে একবার, নিজেরা আগে একটু পড়ে নেবে, তারপরে ক্লাসে তারপরে তোমরা উত্তরগুলো করবে। আগে সিনটা একটু পড়ে নেবে। দেখো প্রথম প্রশ্ন কি দেওয়া হয়েছে, হোয়াই ওয়াজ প্লুটো ভেরি লনলি? প্লুটো খুব একা কেন? দেখো শুরুর দিকে রয়েছে, ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভ ডার্ক প্লুটো কিং অফ দ্য ল্যান্ড অফ ডেড হি হ্যাড অফেন আস্কড সাম গডেস। ঠিক আছে, এখানে নর্মালি আমরা যেটা বুঝতে পারছি যে সে মৃতর রাজ্যের রাজা ছিল, তো তার সাথে কেউ থাকতে চাইতো না, তাই সে একা। তো আমরা সাবজেক্ট হিসেবে কাকে নেব? সাবজেক্ট হচ্ছে আমাদের প্লুটো। ভার্ব আছে ওয়াজ, ভেরি লনলি বসলো। হোয়াই দিয়ে প্রশ্ন হলে বিকজ দিয়ে আমরা উত্তর করব। বিকজ এখান থেকে এটুকু টেক্সট থেকে একটু গুছিয়ে লিখতে হবে। সে কোথায় বাস করতো? হি লিভ ফার ডাউন দ্য আর্থ ইন দ্য ল্যান্ড অফ দ্য ডেড অ্যান্ড নো গডেস ওয়াজ উইলিং টু কাম অ্যান্ড লিভ অ্যামং দ্য ডেড উইথ হিম। এখানে কি বলা হচ্ছে, হোয়াট ডিড প্লুটো থিঙ্ক আফটার হি স প্রজারপাইন? তাহলে প্লুটো যখন প্রজারপাইনকে দেখেছিল, তাই তো, তখন তার থিঙ্ক কি হয়েছিল, ভাবনা চিন্তা কি হয়েছিল দেখো। তো এখানে আমরা এই অংশটা হচ্ছে অতিরিক্ত অংশ, আফটার হি স প্রজারপাইন, আফটার হি স প্রজারপাইন, এটা দিয়ে আমরা শুরু করবো। যে ভার্বের পরে যে অংশটা আছে এটা অতিরিক্ত অংশ। তারপর আমাদের সাবজেক্ট বসাবো, সাবজেক্ট হচ্ছে প্লুটো। যদি ডিড দিয়ে প্রশ্ন থাকে তাহলে ভার্বের কত নম্বর ফর্ম? সেকেন্ড ফর্ম। তাহলে থিঙ্কের সেকেন্ড ফর্ম কি? থট। আমরা রবিবারে গ্রামার ক্লাসে ভার্বের ফর্ম পড়া দিচ্ছি, সেখানে থিঙ্ক, থট আমরা পড়েছি, থট। তারপর এখান থেকে এটুকু আমরা টেক্সট বই থেকে পুরো হুবহু লিখবো। হোয়াট হ্যাপেন্ড আফটার প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ হিজ স্কেপচার? ঠিক আছে, ওই যে স্কেপচারটা বার করলো, ভূমির মধ্যে আঘাত করলো, ভূমি খুলে গেল, বলছে না হোয়াট হ্যাপেন্ড আফটার প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ হিজ স্কেপচার। তাহলে স্কেপচার দিয়ে মাটিতে আঘাত করার পরে কি হয়েছিল? ওটা খুলে গেছিলো, মাটিটা পুরো ফেটে খুলে গেল, তারপরে ওর রথ, ও নিজে, সবাই মিলে ওর ভেতরে ঢুকে পড়লো। তাহলে আমরা প্রশ্নের লাইন ধরে লিখবো। এখানেও দেখো, এই যে ভার্বের পরে কোথায় গেল, এই যে হ্যাপেন্ডের পরে আফটার থেকে আমরা পুরো অংশটা লিখতে পারি। ঠিক আছে, প্রথমে শুরু করতে পারি, আফটার প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ হিজ স্কেপচার, আফটার প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ হিজ স্কেপচার। দেখো এইটুকু আমি পুরো টেক্সট থেকে লিখলাম, এই টেক্সট বলছি কি, প্রশ্ন থেকে লিখলাম। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে আমরা মেন উত্তরটা লিখবো। মেন উত্তর হচ্ছে এটা, দ্য গ্রাউন্ড ওপেন, সরি এই পর্যন্ত না, the ground opened at once and the chariot, horses and all plunged into the darkness below. তাহলে এইটুকু তো আমরা প্রশ্ন থেকেই লিখলাম। তারপরেরটা আমরা টেক্সট থেকে লিখলাম। টেক্সটে কোথায় আছে দেখো, এই যে the ground opened at once and chariot, horses and all plunged into the, এই যে below পর্যন্ত দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে এইটুকু আমরা টেক্সট থেকেই লিখতে পারি, অথবা তুমি এটা থেকে লিখতে পারো। যদি তুমি প্রশ্ন থেকে গুছিয়ে না লিখতে পারো, তাহলে হি স্ট্রাকের এখানে হি এর জায়গায় প্লুটো কথাটা লিখতে পারো। প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড, তারপরে দ্য গ্রাউন্ড ওপেন, এরমভাবে গুছিয়ে লেখা যায়। আচ্ছা, এবার কজ এফেক্ট দেখো। কজ মানে কি? কজ মানে কারণ, আর এফেক্ট মানে ফলাফল। এফেক্ট মানে তার ফলাফল। কজে কি আছে দেখো, প্লুটো ওয়াজ কিউরিয়াস, প্লুটোর মধ্যে খুব কিউরিয়াসিটি ছিল। আচ্ছা, তার ফলাফল কি হয়েছে? তার মধ্যে যখন কিউরিয়াস ব্যাপারটা আসলো, যে ওই মেয়েটাকে দেখে ওর ভেতরে যখন কোন কিউরিয়াসিটি আসলো, তাই তো, প্রজারপাইনকে দেখে, তাই তো, তখন ফলাফল কি হয়েছিল? সে রথটাকে থামিয়েছিল, হি স্টপড হিজ চ্যারিয়াট অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, এবং ওই ঝোপের দিকে গিয়েছিল। এটা পুরো টেক্সটে রয়েছে। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, একদম নদী জলে কানায় কানায় ভর্তি ছিল। এর ফলাফল কি হয়েছে? প্লুটো কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার,
প্লুটো ওই জলের ওপর দিয়ে ড্রাইভ করতে পারছিল না, তাই তো? জল কানায় কানায় ছিল, তাহলে জলের ওপর দিয়ে রথ নিয়ে কী করে যাবে? তো সেই জন্য সে জলের ওপর দিয়ে রথ নিয়ে যেতে পারেনি। একদম সুন্দর করে গুছিয়ে লেখা, এই দুটো টেক্সটেই আমরা পাবো। ঠিক আছে, এই যে শূন্যস্থানে যেটা, সেটা আমি উত্তর হিসেবে লিখে দিয়েছি। প্রশ্নটা কি? প্রজারপাইন সিজড হার গ্রিডেল অ্যান্ড থ্রিউ ইট ফার ইনটু দ্য রিভার বিকজ সি থট, বিকজের পর থেকে এটুকু আমরা টেক্সট থেকে লিখলাম। সি থট দ্যাট দ্য গ্রিডেল মাইট রিচ সেরেস অ্যান্ড হার মাদার উড বি অ্যাবল টু ট্রেস হার লস্ট ডটার। এই যে গ্রিডেল থ্রিউ ইট ফার, এখান থেকে এটা সে ভেবেছিল দ্যাট যে গ্রিডেল মাইট রিচ সেরেস, এখান থেকে জিনিসটা গুছিয়ে লেখা আছে। প্লুটো ড্রভ ভেরি ফাস্ট, ড্রাইভের পাস্ট ফর্ম হচ্ছে ড্রভ। ড্রাইভ করে না, গাড়ি ড্রাইভ করে, তার পাস্ট ফর্ম হচ্ছে ড্রভ। তাহলে প্লুটো ড্রভ ভেরি ফাস্ট বিকজ, খুব তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছিল। বিকজ কারণ কি? কারণ সে ভয় পেয়েছিল। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রজারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। তার মেয়েকে খুঁজতে খুঁজতে চলে আসতে পারে কে? প্রজারপাইনের মা। কোথা থেকে লিখলাম দেখি? এই যে এখান থেকে। হি ড্রভ ভেরি ফাস্ট, হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রজারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। ঠিক আছে, এখান থেকে জিনিসটা বসিয়ে দেওয়া হয়েছে। সব কিছুই টেক্সট থেকে, কোনো কিছুই টেক্সটের বাইরে না। প্লুটো স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড প্রজারপাইন টু হিজ হর্স। তাহলে প্লুটো ওই কি বলছে এখানে, প্রজারপাইনকে তার ঘোড়াতে নিয়ে গেছিল। সে স্টেপড ইনটু দ্য সার্কেল, সার্কেলের মধ্যে ঢুকেছিল, ওই তার জিনিসপত্র নিয়ে ঘোরাফোরা নিয়ে ঢুকেছিল। এরকমটা ছিল না ঠিক, এটা ফলস হবে। তাহলে সঠিকটা কি? হি স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, মানে ওই তার যে রথটাকে সে ওখানে নিয়ে গেছিল। দ্য ড্যাশ অফ প্রজারপাইন, এবার এখানে আমাদের সঠিকটা খুঁজতে হবে। দ্য ড্যাশ অফ প্রজারপাইন ওয়ার অ্যাফ্রেড অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশন। দেখো, প্রজারপাইনের সঙ্গীদেরকে কি বলা হবে? কম্প্যানিয়ন। ঠিক আছে, অনেক কটা সঙ্গী ছিল, তাই কম্প্যানিয়নস। তাহলে দ্য কম্প্যানিয়নস অফ প্রজারপাইন হবে। ঠিক আছে, সিবলিং মানে ভাই বোনদের বলে। ভাই বোন তো ছিল না, ওর সাথে কি ভাই বোনগুলো খেলছিল? ওর সাথে ওর সহপাঠী মানে বন্ধু বান্ধব খেলছিল। ওয়ান ডে ড্যাশ কেম টু আর্থ ড্রাইভিং ই সুইফট চ্যারিয়ট। তাহলে ওয়ান ডে, একদিন পৃথিবীতে কে এসেছিল? প্লুটো এসেছিল। এই যে প্লুটো, এটা হচ্ছে আমাদের কি? দা ভ্যাগাবন্ড, তাই তো? এই যে আমি চাই একটা এমন জীবন, মাথার উপরে ছাদ থাকবে না, আকাশ থাকবে, পাশ দিয়ে নদী যাবে, সামনে রাস্তা, এইসব। তো এটা আমরা সুন্দরভাবে কবিতাটা পড়েছিলাম না? আচ্ছা, এবার এই কবিতার এই প্রশ্নটা তোমরা সুন্দর করে, এই যে আমি উত্তরটা লিখে দিয়েছি, সবাই খাতায় লিখে রাখবে। আমি তোমাদেরকে লাস্টে লেখার সুযোগ দিচ্ছি, তোমরা একটুখানি স্ক্রিনশট করে নাও, নিয়ে এটা লিখে নেবে। ঠিক আছে, কারণ এইখান থেকে একটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটা পরীক্ষা যদি দেয় তাহলে এটা বউ লিখে দিতে হবে। এটা দেওয়ার চান্স বেশি থাকে, কারণ এইটাই হচ্ছে মেন, এই কবিতার মেন জিনিস হচ্ছে এইটা। এই যে হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট, ভ্যাগাবন্ড কেমন ধরনের জীবন চায়। দেখা গেল তুমি টেক্সটে অন্যরকম কোনো প্রশ্ন দিলে বুঝতে পারছো না, তখনও তুমি এই পুরোটা লিখে দিতে পারবে, মানে এই কবিতা থেকে। এটা দিয়ে অনেক কটা প্রশ্ন উত্তর দেওয়া যায় ভ্যাগাবন্ড কবিতায়। তো এই যেটা আমি রেডি করে দিয়েছি, এটা সবাই লিখে নেবে। দেখো, কারণ আমরা কবিতা থেকে লাইন ডিটো তুলে দিলে হবে না, সেন্টেন্স গঠন হবে না। আমি সেন্টেন্স গঠন করে দিয়েছি স্ট্রাকচারটা। দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস আ কেয়ারফ্রি লাইফ ক্লোজ টু নেচার হোয়ার হি হ্যাজ দ্য স্কাই অ্যাবভ হিম, এ রোড বিফোর হিম, এ বুশ উইথ স্টার্স টু স্লিপ ইন অ্যান্ড ব্রেড ডিপড ইন্টু দ্য রিভার ওয়াটার। হি ডাজ নট সিক ওয়েলথ, হোপ, লাভ অর ফ্রেন্ড। তো একদম সুন্দর জিনিস। এটার বাংলা মানে কি সেটা এখন আর বলার দরকার হয় না, কারণ টেক্সটটাই এত সুন্দর বোঝানো হয়েছিল। তোমরা এই পুরোটা লিখে নেবে। এই কবিতা থেকে কোনো প্রশ্ন আসলে তুমি যদি ঠিকঠাক তার সঠিকটা না লিখতে পারো, এইটা লিখে আসতে পারো। এটা খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া রয়েছে। আচ্ছা, হোয়ার ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট হিজ বেড টু বি, সে মানে তার ওই যে বিছানাটা কোথায় চায়? ঝোপের মধ্যে বিছানা হবে, তাই তো? তাহলে আমাদের সাবজেক্ট কি? দ্য ভ্যাগাবন্ড হচ্ছে আমাদের সাবজেক্ট। ডাজ থাকলে ওয়ান্ট কি হবে? ওয়ান্টস হবে। ঠিক আছে, ওয়ান্টস হিজ বেড টু বি, হিজ বেড টু বি। এখান থেকে এটুকু হচ্ছে আমাদের উত্তর। কোথায় চায়? ঝোপের মধ্যে, ইন দ্য বুশ। কেমন হবে? উইথ স্টার্স টু সি, যেখানে তারা দেখা যাবে, যেদিকে যেখান থেকে আমি তাকালে তারা দেখতে পাবো। এটা তো টেক্সটেই রয়েছে, আছে না? এই যে ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, দেখেছি এই লাইনটা?
আচ্ছা, এখানে শর্ট কোশ্চেন দেখো, দ্য ভ্যাগাবন্ড ডিপস হিজ ব্রেড ইন দ্য রিভার, নদীতেই তো সে ডোবাতে চায়। দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক ওয়েলথ নর লাভ, সে ধন সম্পদ চায় না, ভালোবাসাও চায় না। দ্য ভ্যাগাবন্ড সিক্স দ্য, সে কি চায়, তার নিচ দিয়ে একটা রাস্তা, তাহলে রোড বিলো হিম। আচ্ছা, এবার একটা আনসিন আছে, ঠিক আছে, আনসিনটা তোমরা একবার পড়ে নেবে বাড়িতে, আশা করি পড়েছো, তো আমি বলে দিচ্ছি হালকা হালকা মানে। এ ফার্মার অফ হিজ ওয়াইফ লিভড ইন আ ভিলেজ ইন জাপান, তাহলে একটা কৃষক এবং তার বউ জাপানের কোনো একটা গ্রামে বাস করতো। আমি একবারই বলবো, ভালো করে মন দিয়ে শোনো। জাপানের কোনো একটা গ্রামে একটা কৃষক এবং তার বউ বাস করছে। দে হ্যাড নো চিলড্রেন, তাদের কোনো ছেলে মেয়ে ছিল না। দে লংড ফর আ চাইল্ড, লং মানে চাওয়া, তারা চাইতো একটা বাচ্চা, যে কোনোভাবে যদি একটা বাচ্চা আমরা পাই। ওয়ান্স ইট স্নোড হেভিলি, একদিন খুব বরফ পড়েছিল চারিদিকে। উইথ দ্য সফট স্নো দ্য ফার্মার মেড দ্য ফিগার অফ স্মল গার্ল, মানে এই যে সফট স্নো ছিল, মানে হালকা হালকা মানে বরফের তুষারগুলো পড়েছে, সেখানে সে কি করেছে, একটা সুন্দর মেয়ের ছবি এঁকেছে। খুব মেয়ে চাইতো, একটা মেয়ে সন্তান চাইতো, তো ওইটার ছবি এঁকেছে, মানে হাত দিয়ে একটা মেয়ের মতো করে বরফের মধ্যে একটা মেয়ের মূর্তি তৈরি করেছে। হিজ ওয়াইফ মেড সাম ক্লথস ফর দ্য গার্ল, তার বউ কী করেছে, কিছু জামা কাপড় এনে ওই বরফ দিয়ে যেটা ও বানিয়েছে মেয়েটাকে, ওই মেয়েটাকে জামা কাপড় পরিয়ে দিয়েছে। অল অ্যাট ওয়ান্স দ্য গার্ল কেম টু লাইফ, জামা পরানোর সাথে সাথে মেয়েটা জীবন্ত হয়ে ওঠে, বরফের মেয়েটা জীবন্ত হয়ে ওঠে, মানে একটা মানুষ হয়ে যায়। নাও হ্যাপি দ্য ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার দে নেমড দ্য গার্ল স্নো মেইডেন, তো তারা খুব খুশি হয়ে যায়, খুশি হয়ে গিয়ে মেয়েটার নাম রাখে, কি নাম রাখে, স্নো মেইডেন, তুষার কন্যা, স্নো মেইডেন, তুষার কন্যা। আচ্ছা, তারপর দেখো, স্নো মেইডেন লিভড অ্যান্ড ওয়ার্কড উইথ দেম, তাহলে স্নো মেইডেন তার সাথে কি করতো, ওই কৃষকের বউয়ের সাথে কি করতো, থাকতো, আর কি করতো, কাজও করতো। বাট সি নেভার ওয়েন্ট নিয়ার দ্য ফায়ার ইন দ্য কিচেন, কিন্তু কখনোই কোথায় যেত না, রান্নাঘরে আগুনের কাছে, কারণ সে তো বরফ কন্যা, যদি গলে যায়, তাহলে রান্নাঘরে আগুনের কাছে কখনোই যেত না। সি প্লেড উইথ দ্য গার্লস ইন দ্য ভিলেজ, ওই গ্রামের মেয়েদের সাথে সে খেলাধুলা করতো। ওয়ান ডে, একদিন, হার ফ্রেন্ডস মেড আ বনফায়ার, একদিন তার বন্ধুগুলো যাদের সাথে ও খেলতো, তারা বনফায়ার করছে, মানে আগুন জ্বালিয়ে একটু আনন্দ নাচ গান করছে। দে স্যাং অ্যান্ড ডান্স অ্যারাউন্ড দ্য বনফায়ার, ওই বনফায়ারটা জ্বালিয়ে, মানে আগুনটা জ্বালিয়ে তারা চারিদিকে গান করছে এবং নাচানাচি করছে। বাট কিন্তু স্নো মেইডেন ডিড নট জয়েন দেম, কিন্তু স্নো মেইডেন তাদের সাথে কি করেনি, যোগ হয়নি। যোগ হবে, ও তো রান্নাঘরে যায় না, আগুনের সামনে যাবে না, সে মানে যোগ দেয়নি। হার ফ্রেন্ড সেইড, তার বন্ধুগুলো বলেছিল, কাম হ্যাভ ফান উইথ আস, আসো আমাদের সাথে একটু আনন্দ করো। নো নো সেইড স্নো মেইডেন, স্নো মেইডেন বলছে, না না না, আমি যাব না। বাট হার ফ্রেন্ডস ডিড নট লিসেন টু হার অ্যান্ড মেড হার জয়েন দ্য ফান, কিন্তু তার বন্ধুগুলো মানে তাকে ওই কথাটা শুনতে বাধ্য করেছিল, মানে তাকে জোর করেই খেলার ওখানে নিয়ে গেছিলো, মানে বনফায়ারের চারপাশে। নিয়ার দ্য ফায়ার, ফায়ারের কাছে এসে স্নো মেইডেন বিগ্যান টু মেল্ট, গলতে শুরু করে দিল, আগুনের সামনে এসে স্নো মেইডেন গলতে শুরু করে দিল। সুন সি মেল্টেড অ্যাওয়ে, খুব তাড়াতাড়ি সে পুরো গলে গেল। স্নো মেইডেন ওয়াজ গন ফর এভার, এবং চিরদিনের জন্য সে হারিয়ে গেল। দিস ইজ আ স্টোরি অ্যাবাউট আ ভিলেজ ইন জাপান, তাই তো, এটা একটা জাপানের স্টোরি। দ্য গার্ল ওয়াজ নেমড স্নো মেইডেন বিকজ, দ্য গার্ল ওয়াজ নেমড স্নো মেইডেন বিকজ, তার নামটা স্নো মেইডেন কেন রাখা হয়েছিল, বরফ দিয়ে তৈরি। তো দেখো এখানে অপশনের মধ্যে কোন অপশনটা যায়, সি ওয়াজ মেড আউট অফ স্নো, তাই তো, কারণ তাকে তৈরি করা হয়েছে কি দিয়ে, স্নো দিয়ে, বরফ দিয়ে। দ্য ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ লাভড স্নো মেইডেন বিকজ, তারা দুজন স্নো মেইডেনকে খুব ভালোবাসতো, কেন, কারণ দে হ্যাড অলওয়েজ লং ফর আ চাইল্ড অফ দেয়ার ওন, কারণ তারা সবসময় চাইতো তাদের নিজেদের একটা বাচ্চা হোক, তাই স্নো মেইডেন একটা বাচ্চা যেহেতু, তাই খুব ভালোবাসতো তাকে। স্নো মেইডেন নেভার ওয়েন্ট, এটা শূন্যস্থান পূরণ করতে হবে, তাই তো, ফিল আপ করতে হবে। তাহলে স্নো মেইডেন নেভার ওয়েন্ট, স্নো মেইডেন কখনো যায়নি, কোথায় যায়নি, কিচেনে, তাই না। নিয়ার দ্য ফায়ার ইন দ্য কিচেন, মানে কিচেনের ফায়ারের কাছে, আগুনের কাছে। স্নো মেইডেন প্লেইড উইথ,
কাদের সাথে খেলতো? ওই যে গ্রামের মেয়েগুলোর সাথে। দ্য গার্ল ইন দ্য ভিলেজ, দ্য গার্লস। দ্য ফার্মার্স ওয়াইফ মেড, ফার্মার্স ওয়াইফ কি তৈরি করেছিল? সাম ক্লথস ফর দ্য গার্ল, মেয়েটার জন্য কিছু কাপড় তৈরি করেছিল। আচ্ছা এবার দেখো, হোয়াট ডিড দ্য ফ্রেন্ডস অফ স্নো মেইডেন ডু অ্যারাউন্ড দ্য বনফায়ার। কি বলা হচ্ছে? হোয়াট ডিড দ্য ফ্রেন্ডস অফ স্নো মেইডেন ডু অ্যারাউন্ড দ্য বনফায়ার। তাহলে দ্য ফ্রেন্ডস অফ স্নো মেইডেন স্যাং অ্যান্ড ডান্সড অ্যারাউন্ড দ্য বনফায়ার। দেখো কি করতো তারা? হোয়াট ডিড দ্য ফ্রেন্ডস অফ স্নো মেইডেন, মানে তারা বনফায়ারের পাশে বন্ধুগুলো, স্নো মেইডেনের বন্ধুগুলো কি করছিল? তারা গান করছিল, নৃত্য করছিল, তাই তো? তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য ফ্রেন্ডস অফ স্নো মেইডেন। এই যে দ্য ফ্রেন্ডস অফ স্নো মেইডেন, দ্য ফ্রেন্ডস অফ স্নো মেইডেন। ডিড আছে, ডিড থাকলে কি হবে? ভার্বের সেকেন্ড ফর্ম হবে। ডু এর সেকেন্ড ফর্ম কি? ডিড। কিন্তু এখানে ডিড দরকার নেই, কারণ এখানে আমরা ডাইরেক্ট উত্তরটা লিখে দেবো। উত্তরের ডাইরেক্ট যে অংশটা সেটা তো ভার্ব। এই যে গান গাইছিল, এই যে গান গাওয়া তো ভার্ব, তাই তো? তাই এখানে ডু দেওয়ার দরকার নেই, ডু এর সেকেন্ড ফর্ম দরকার নেই। তো আমরা কি লিখবো? তারা যেহেতু গান গাইছিল, সং, সং এর সেকেন্ড ফর্ম কি? স্যাং। আর কি করছিল? নাচছিল, নাচের সেকেন্ড ফর্ম কি? ড্যান্সড, তাই তো? অ্যারাউন্ড দ্য বনফায়ার, এটা আমরা টেক্সট থেকেই পাবো না? হাউ ডিড স্নো মেইডেন মেল্ট অ্যাওয়ে, কিভাবে স্নো মেইডেন কি বলে? স্নো মেইডেন মেল্ট অ্যাওয়ে, গলে গেল। কিভাবে গলে গেল? হ্যাঁ, সে যেতে চাইছিল না, তাকে জোর করে নিয়ে যাওয়া হলো, দিয়ে আগুনে তাপ এসে গলে গেল। এখানে এখানে আমি একটা গুছিয়ে লিখেছি, তোমরা চাইলে টেক্সট থেকেও লিখতে পারো। হোয়েন স্নো মেইডেন্স ফ্রেন্ডস মেড হার জয়েন দ্য ফান নিয়ার দ্য বনফায়ার, দ্য হিট অফ দ্য ফায়ার কস্ট হার টু বিগিন টু মেল্ট অ্যান্ড সুন দ্য মেল্টেড অ্যাওয়ে কমপ্লিটলি। এটা আমি একটু নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখেছি। এখান থেকে আমরা লিখতে পারি যে, এখানে দে মানে হচ্ছে তার বন্ধুগুলো, তাহলে দ্য স্নো মেইডেন্স ফ্রেন্ড এরকমভাবে লিখতে পারি। এ দের জায়গায় চেঞ্জ করে দিয়ে তারপরে যে স্যাং ডান্স অ্যারাউন্ড দ্য বনফায়ার, এখান থেকে পুরো কমপ্লিট পর্যন্ত লিখতে পারি আমরা। ঠিক আছে, অনেকটা লেখা যায়। এই যে মেল্ট পর্যন্ত, এই মেল্টেড অ্যাওয়ে পর্যন্ত লিখতে পারি, অনেকটাই লেখা যায় এটা। হোয়াট ডিড দ্য ফার্মার মেক উইথ দ্য সফট স্নো, তাহলে এই যে সফট স্নো নিয়ে ফার্মার কি করেছিল? একটা মেয়ের মূর্তি এঁকেছিল, মূর্তি তৈরি করেছিল, তাই না? তাহলে আমাদের সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে দ্য, সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে দ্য ফার্মার। এই যে আমাদের দ্য ফার্মার হচ্ছে সাবজেক্ট। ডিড থাকলে মেক কি হবে? মেড হবে, মেকের সেকেন্ড ফর্ম মেড। আচ্ছা, কি তৈরি করেছিল? দেখো, দ্য ফিগার অফ আ স্মল গার্ল, ঠিক আছে, উইথ দ্য সফট স্নো। ঠিক আছে, এই যে উইথ দ্য সফট স্নো, এই কথাটা একটা অতিরিক্ত অংশ, এটাকে আমরা লাস্টেও লিখতে পারি। এখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু আমাদের হচ্ছে মেন উত্তর, যেটা আমরা টেক্সট থেকে লিখব। দেখো খুব সোজা, গ্রামার মানে খুব সোজা হওয়া উচিত সবার কাছে। দেখো যখনই এভরিবডি থাকবে, প্রতিদিনের ব্যাপার, প্রতিদিন মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স মানেই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বের শেষে এস অথবা ইয়েস বসবে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস বসবে না। তাহলে মাদারের শেষে কি বসবে? এখানে কুকটা কি হয়ে যাবে? কুকস। মাই গ্র্যান্ড মাদার ইজ, দেখো এখানে নাও আছে না? নাও, যদি নাও থাকে, যদি নাও থাকে, নাও মানে এখন, এখন মানে কোন টেন্স? এখন মানে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন যেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফরমেশন কি? অ্যাম ইজ আর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, তাই তো? ওরা দেখো ইজ তো দিয়েই দিয়েছে, তাহলে তোমাকে যে ভার্বটা দিয়েছে তার আইএনজি বসাতে হবে, তাহলেই তো হয়ে যাবে। তারপরে দেখো যে দিস মোমেন্ট, দিস মোমেন্ট মানেও কিন্তু এখনই, এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে এখন কিছু একটা হচ্ছে। তাহলে বয়েজ যদি প্লুরাল হয় তাহলে কি হবে? ইজ তো হবে না, আর হবে। তারপর ভার্বের সাথে আইএনজি। প্লে আছে, প্লে এর সাথে আইএনজি করলে কি হয়? প্লেইং। এখানে দেখো হানি, আমি উত্তর করেছি টেস্টকে কি করেছি? টেস্ট, লাস্টে এস বসেছে কেন? কারণ এটাও একটা চিরসত্য ব্যাপার, হানি সবসময় মিষ্টি হয়। সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। হানিকে গোনা যায় না, আনকাউন্টেবল নাউন, যেটা গোনা যায় না সেটা সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস বসবে, তাই টেস্ট হয়ে গেল টেস্ট। বুঝলাম? তারপরে দেখো উই লাইক টু প্লে কার্ডস, ঠিক আছে? আমি দেখো এখানে লাইক লিখেছি, কেন লাইক লিখেছি? দেখো আমরা
কার্ড খেলতে ভালোবাসে, এটাও একটা সিম্পল প্রেজেন্টে সব সময়ের জিনিস। তো সেক্ষেত্রে আমরা কি করব, উই তো প্লুরাল, প্লুরাল হলে ভার্ব শেষে এস বাই এস বসবে না, তাহলে লাইক যেমন আছে লাইক তেমনই বসলো। যদি উইয়ের জায়গায় হি হতো তাহলে এটা লাইকস হয়ে যেত, যদি সি হতো লাইকস হয়ে যেত, বোঝা গেল? আর প্লুরাল হলে লাইক লাইকই থাকবে। ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কোন টেন্স? ইয়েস্টারডে মানেই পাস্ট টেন্স, ইয়েস্টারডে মানে গতকাল, গতকাল মানে পাস্ট, পাস্ট হলে গিভের পাস্ট ফর্ম লিখবো, গিভের পাস্ট ফর্ম কি হয়? গেভ, গিভের পাস্ট ফর্ম গেভ, গিভ গেভ গিভেন। আমরা ভার্বের ফর্ম পড়া দিচ্ছি তো, রবিবারে ভালো করে ভার্বের ফর্ম পড়া দিতে হবে। আচ্ছা উইল, উইল থাকলে সবসময় তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, স্যাল উইল মোডাল অক্সিলারি ভার্ব থাকলে তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। এই মিট হচ্ছে ভার্বের তো ফার্স্ট ফর্ম, তাহলে মিট যেমন আছে তেমনই বসিয়ে দেবো। তারপরে দেখো ফর ইউ ইন দ্য ইভিনিং, তাহলে সন্ধেবেলা তোমার জন্য আমি অপেক্ষা করব, তাহলে সিম্পল ফিউচার মানে এখনো হয়নি, হবে, তাহলে ফিউচার মানে সেটা আমরা কি লিখতে পারি? স্যাল উইল ভার্বের ফার্স্ট ফর্ম, তাই না? স্যাল অথবা উইল ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে স্যাল ওয়েটও হতে পারে, উইল ওয়েটও হতে পারে, যে কোনো একটা লিখবো, দুটোই যায়, আমরা স্যাল ওয়েট লিখে দেবো, এটা লেখার দরকার নেই। আচ্ছা তারপর দেখো উই ড্যাশ দিস বুকস ফ্রম দ্য লাইব্রেরি লাস্ট মান্থ, দেখো লাস্ট মান্থ, লাস্ট মানে হয়ে গেল কি পাস্ট, পাস্ট টেন্স, পাস্ট টেন্স হলে কি হয়? ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এই যে বড়, বড়োর সেকেন্ড ফর্ম কি? বরোড, তাই তো, লাস্টে ইডি যুক্ত করে দেবো। আচ্ছা এবার দেখো এক কথায় উত্তর দিতে বলছে, ঠিক আছে? এত বড় একটা অংশ যেটা একটা ওয়ার্ড দিয়ে কমপ্লিট করা যায়। যে মেয়েটা খুব ঝগড়া করে তাকে কি বলবো? ঝগড়ুটে। তাহলে যে মেয়ে খুব ঝগড়া করে, এত বড় একটা কথা বললাম, ছোট্ট একটা ওয়ার্ড আমরা ইউজ করলাম, কি ইউজ করলাম? ঝগড়ুটে। ঠিক এখানেও তাই, লম্বা একটা লাইন একটা ওয়ার্ডে সেটা কমপ্লিট হয়ে যাবে। এ পার্সন হু লাভস হিজ অথবা হার কান্ট্রি, কোনো একজন মানুষ যখন সে নিজের কি করে? দেশকে খুব ভালোবাসে, তাকে কি বলে? প্যাট্রিয়ট বলে, ইংলিশে বলে প্যাট্রিয়ট, মানে দেশপ্রেমী, বোঝা গেল? এ পার্সন হু ট্রিটস ডিজিজেস বাই অপারেশন, দেখো কোনো একজন মানুষ যে ডিজিজ ঠিক করে, রোগ ব্যাধি ঠিক করে, কিভাবে ঠিক করে? অপারেশন করে। অপারেশন কারা করে? সার্জেনরা করে, তাই না? আমরা ডাক্তার সার্জেন নাম শুনিনি, যে কাটাছাড়া করে কেটে, তাই তো? তাহলে কি হবে? এটা সার্জেন। সার্জেন হচ্ছে ডাক্তারদের একটা দল, ঠিক আছে, যারা আমাদের দেখা গেল কোনো কিছু ভেঙে গেল সেগুলো জোড়া দেওয়া হবে। এ পেপার রিটেন বাই হ্যান্ড, এমন একটা পেপার মানে কোনো পেপার যেটা হাতে লেখা হচ্ছে, কোনো কম্পিউটার প্রিন্ট নয়, হাতে লেখা, তো সেটাকে কি বলবো আমরা? মেনু স্ক্রিপ্ট, এটাকে বলে মেনু স্ক্রিপ্ট, এগুলো মনে রাখতে হবে। এই রাইটিংটা কিসের রাইটিং? বন্ধুকে চিঠি দিতে হবে, তুমি পিকনিক, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হার টু আ ফ্যামিলি পিকনিক, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্ট, তাহলে এই পয়েন্টগুলো ইউজ করে আমাদের একটা রাইটিং লিখতে হবে। কিসের রাইটিং? তোমার বন্ধুকে তুমি পাঠাবে। আচ্ছা দেখো এই যে রাইটিংটা আমি সুন্দর করে উত্তর সমেত দিয়ে দিয়েছি, মানে তোমার ফ্যামিলিতে একটা পিকনিক হবে, ফ্যামিলিতে পিকনিক হবে, সেই পিকনিকে তুমি তোমার বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছ, সেই হিসেবে একটা চিঠি। তো এই পয়েন্টস ইউজ করে আমি চিঠিটা লিখে দিয়েছি, ঠিক আছে? তোমাদের যাদের প্রয়োজন হবে আমি গ্রুপে দিয়ে দেবো, আর তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে উত্তর সমেত, তোমরা নিজেরা বাড়িতে একবার পড়ে নিও, দেখে নিও। দুটো রাইটিং ছিল এই সেটটার মধ্যে, আমি দুটো রাইটিংই করে দিয়েছি। এখানে যে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে লিখতে দিয়েছি, আমরা বায়োগ্রাফি রাইটিং করলাম না স্বামী বিবেকানন্দ, এই যে স্বামী বিবেকানন্দের এই যে পয়েন্টগুলো দিয়ে দিয়েছে, এবার উত্তর লিখবো, এই সুন্দর করে আমি গুছিয়ে উত্তর লিখে দিয়েছি, ব্যাস। এই পুরো পিডিএফটা তোমরা পেয়ে যাবে, বাড়িতে পড়ো, কোথাও সমস্যা হলে জানিও। সবাই বুঝতে পেরেছি তো? ঠিক আছে, আজকের ক্লাস এখানেই।